সর্বকালের সেরা 5 সাহিত্যিক, না আমার মতে নয়, আমি এই লেখাটি সমাজ মাধ্যম থেকে সংগ্রহ করেছি। সেই লেখকের মতে আমি এটা কালেকশন ফ্রম পুঁথিতীর্থ, সেখান থেকে সংগ্রহ করেছি। তো তার মতে বা তাদের মতে আজকের এই প্রতিবেদনটি আমি পাঠ করে শোনাবো আপনাদের উদ্দেশ্যে। আচ্ছা, বিশ্ব সাহিত্যের উপর অজস্র লেখালেখি হয়েছে। বিশ্ব সাহিত্যের সেরা প্রভাবশালী ব্যক্তিদের নির্বাচনের ব্যাপারে অনেক রকম মত থাকাই স্বাভাবিক, তবে আলোচনাগুলোই একটা নকশা দাঁড় করিয়ে দিয়েছে যার উপর থেকে আমরা সহজে বিশ্ব সাহিত্যের দিগ্গজদের বের করে আনতে পারি। জনপ্রিয় ইংরেজ সাহিত্যিক উইলিয়াম সামারসেট এর লেখা 10 novels and their authors এই বইতেই এই কাঠামোর একটা শক্ত খুঁটি হিসেবে আমরা ধরে নিতে পারি। বইটিতে মম টলস্টয়, দস্তয়েভস্কি, বালজাক, ফ্লবেয়ার, চার্লস ডিকেন্স, হারম্যান মেলভিল, স্টাদল, হেনরি ফিল্ডিং, জেন অস্টেন, এমিলি ব্রন্টির ওপর আলোচনা করেছেন। 1954 সালে এ বই প্রকাশিত হয়। মম বোধ হয় তখনও বেঁচে ছিলেন। মম অর্থাৎ উইলিয়াম সামারসেট মম এমন কোনো ঔপন্যাসিককে আলোচনায় আনতে চাননি। ফলে বিশ্ব সাহিত্য নিয়ে মম গুরুত্বপূর্ণ আলোচনা করলেও তিনি বিশ্ব সাহিত্যের সার্বিক চিত্র আমাদের সামনে তুলে ধরেননি। 2001 সালে ড্যানিয়েল এস বার্ট নামক এক আমেরিকান লেখক দি লিটারারি 100 নামে একটা বই প্রকাশ করেন। এই বইতে লেখক 100 জন সাহিত্যিককে সর্বকালের সেরা প্রভাবশালী সাহিত্যিক হিসেবে চিহ্নিত করেছেন। ওপরে যেই নকশার কথা বলা হয়েছে তা যেন এই বইটাতে পরিপূর্ণতা লাভ করেছে। বার্টের গবেষণা এত গভীর যে এই বইয়ে উল্লেখিত সাহিত্যিকরা যে বিশ্ব সাহিত্যের সেরা মোড়ল, এ নিয়ে সমকালীন বিশ্বের কোনো সাহিত্যবোদ্ধাকে তেমন কোনো বড় দ্বিমত পোষণ করতে দেখা যায়নি। উইলিয়াম সামারসেট মম যেখানে শুধু উপন্যাসকে বিচার করেছেন এবং ইউরোপীয় আমেরিকান উপন্যাস থেকে 10টি উপন্যাস বেছে নিয়েছেন, বার্ট সেখানে সাহিত্যের সব শাখায় হাত দিয়েছেন এবং সারা পৃথিবীর সাহিত্যে তাদের বিবেচনায় এনেছেন। বার্টের তালিকায় সর্বকালের সেরা প্রভাবশালী সাহিত্যিকদের তালিকায় 1 নম্বরে আছেন উইলিয়াম শেক্সপিয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আছেন 90 নম্বরে। বার্টের বিবেচনার সাথে একমত হয়ে এখানে সংক্ষেপে প্রথম 5 জন সাহিত্যিকের সংক্ষিপ্ত একটা জীবন ও শ্রেষ্ঠ বইগুলো এই নিয়ে একটা প্রতিবেদন তুলে ধরা গেল। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তিনি যে সর্বকালের সেরা প্রভাবশালী সাহিত্যিক তা নিয়ে দ্বিমত করলে বোধহয় চলতেই পারে না। শেক্সপিয়ারের জীবনের দৈর্ঘ্য ছিল মোটে 52 বছর। জন্ম 1564-তে আর মৃত্যু ওই 1616-তে। 18 বছর বয়সে শেক্সপিয়ার 26 বছর বয়সের নারী এন হাথওয়েকে বিয়ে করেন। তারা 2 কন্যা এবং 1 পুত্রের জন্মদান করেন। সুস্বাস্থ্যের অধিকারী শেক্সপিয়ার হঠাৎ জ্বরে মারা যান। শেক্সপিয়ারের বৈবাহিক জীবন সুখের ছিল না। পরিপূর্ণ জীবনের 20 বছর তিনি লন্ডনে একা বাস করেছেন। অনেক নারীর সাথে প্রেম করেছেন। ব্যক্তিগত জীবনে কোনো দিন সুখ পেয়েছেন এমন নজির নেই। তাছাড়া তার পুত্র হ্যামলেট শেক্সপিয়ারের অকাল মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছেন তিনি। এই পুত্রকে নিয়ে তিনি তার সবচেয়ে বিখ্যাত নাটক হ্যামলেট লিখেছেন। এটা অবশ্য ধারণা। হ্যামলেটের এই নাটকটা আত্মজৈবনিক বলে অনেকে মতও দিয়েছেন। শেক্সপিয়ারের সাহিত্য মানুষ 400 বছর আগে যেমন নিজের আবেগ খুঁজে পেত, এখনো তেমনই পায়। বিলেতের রাজনৈতিক জীবনের উত্থান পতন, ব্যক্তির জীবনে অসুখী প্রেম, দাম্পত্য জটিলতা, কামনার শিল্পরূপ, এই 4টি বিষয়কে মূলত উপজীব্য করে শেক্সপিয়ার সাহিত্য রচনা করে গেছেন। শেক্সপিয়ারের শিল্প প্রকাশের কৌশল ছিল নাটকীয়তা। সমালোচকরা এটাকে আতিশয্য বলতেই পারেন, তবে নাটকীয়তা ছাড়া শেক্সপিয়ারের সাহিত্য এত সুখপাঠ্য যে হতো না তা বলাই বাহুল্য। শেক্সপিয়ার ছিলেন নাট্যকার, কবি, অভিনেতা। তার লেখা 154টা সনেট এই ইংরেজি ভাষায় রচিত সুন্দরতম পদ্যের অন্তর্গত। কবিতা এবং নাটক দুটোর কারণেই অমর হলেও তার নাটকই তাকে বিশ্বে খ্যাতনামা করেছে। তার 58টি, বোধহয় একটু ভুল ইনফরমেশন, সম্ভবত 38টা, তার 38টা নাটকের মধ্যে বিখ্যাত 10টা নাটক হলো হ্যামলেট, ম্যাকবেথ, তারপরে নাইটস ড্রিম, কিং লিয়ার, 12th নাইট, দ্য টেম্পেস্ট, রোমিও এন্ড জুলিয়েট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, জুলিয়াস সিজার। এর অনেকগুলো নাটকেরই বাংলা অনুবাদ পাওয়াই যায়। শেক্সপিয়ারের সাহিত্যে মানুষ 400 বছর আগে যেমন আবেগ খুঁজে পেত, এখনও ঠিক তেমনিই পায়। বিলেতের রাজনৈতিক জীবনের উত্থান পতন, এইসব নিয়েই তার নাটকের নাটকীয়তা। যাই হোক, দ্বিতীয় দান্তে আলিগিয়েরি। বার্টের গবেষণায় সর্বকালের সেরা 100 প্রভাবশালী সাহিত্যিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইনি।
ইটালির মানুষ, জন্ম ফ্লোরেন্স শহরে, 1265, মৃত্যু 1321, 56 বছরের জীবন। জ্ঞানী মানুষ হিসেবে দান্তের অনেক পরিচয় ছিল, কিন্তু তিনি যে জন্য বিখ্যাত তা হল 14,233 লাইনের একটা কবিতা, যেটাকে তিনি নাম দিয়েছিলেন কমেডি। বিশ্ব সাহিত্যের আর এক মহারথী, তিনিও ইটালিয়ান, জোভানি বোকাচিও, এই কবিতাটার নামের আগে ডিভাইন শব্দটি জুড়ে দেন। শেষ পর্যন্ত এই বৃহৎ কবিতাটি 3টি খণ্ডে বিভক্ত করে প্রকাশিত হয়। প্রথমটার নাম ইনফার্নো বা দোজক, দ্বিতীয়টার নাম পার্গাটরি বা আত্মার শুদ্ধিস্থান, তৃতীয়টার নাম প্যারাডাইস বা বেহেসাত। কবিতার ঘটনাটা এরকম: একদিন দান্তে সহসা নিজেকে একটা জঙ্গলের মধ্যে খুঁজে পেলেন। আসলে সেটা পরকাল। তিনি সেখানে তার গুরু এবং আরেক ইটালিয়ান মহারথী কবি ভার্জিলের সঙ্গে দেখা করেন। ভার্জিল তাকে পুরনো দোজক অর্থাৎ আত্মার শুদ্ধিস্থানের বেশিরভাগ ঘুরিয়ে দেখান। তারপর ভার্জিল দান্তেকে তরুণী বিয়াত্রিচের কাছে সমর্পণ করেন, যিনি দান্তেকে আত্মার শুদ্ধিস্থানের বাকি অংশ আর বেহেসাতের বেশিরভাগ স্থানই ঘুরিয়ে দেখান। তারপর দান্তেকে বেহেসাতের অবশিষ্ট অংশ ঘুরিয়ে দেখান সন্ত বার্নার্ড। খ্রিস্টান ক্যাথলিক ধর্মবিশ্বাসে পরকালের যে বর্ণনা আছে, দান্তে এই কবিতার মধ্যে দিয়ে পাঠককে তার পুরোটা দেখিয়ে দেন। রূপকার্থে কবিতাটা মূলত ঈশ্বরের দিকে আত্মার যাত্রাপথের বিবরণ দেয়, তবে দান্তের বর্ণনা অনেক ব্যাপক, অতিক্রম, অকৃত্রিম এবং অন্তর্ভেদী। কবিতায় বর্ণিত পরকালে দান্তে ইতিহাসের সব বিখ্যাত চরিত্র দেখা পান এবং আরও দেখা পান তার শহর ফ্লোরেন্সের অনেক বাসিন্দার। দান্তে তার সময়কার ফ্লোরেন্সের স্থানীয় ভাষায় তার কবিতা লেখেন, যা বর্তমানে সমগ্র ইটালির সাহিত্যের ভাষা। বার্টের বর্ণনায় 1 নম্বর প্রভাবশালী সাহিত্যিক শেক্সপিয়ারের রচনাবলীর দৈর্ঘ্য মোটামুটি শরৎ রচনাবলীর দৈর্ঘ্যের সমান, আর দান্তের ডিভাইন কমেডির 3 খণ্ড আনুমানিক রবীন্দ্রনাথের সঞ্চয়িতার সমান। 3 নম্বর হোমর। বার্টের তালিকায় 3য় স্থানে হোমর রয়েছেন। হোমরের জন্ম 1200 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দের যে কোনো সময় হতে পারে, জানা নেই। হোমর সম্পর্কে দ্বিতীয় বড় যে কথাটা জানা যায় তা হলো তিনি অন্ধ ছিলেন, আর তার সম্পর্কে সবচেয়ে বড় যে কথাটা আমরা জানি তা হলো তিনি ইলিয়াড আর অডিসি মহাকাব্যের রচয়িতা। তবে একজন কবি মহাকাব্য দুটি রচনা করেছেন নাকি তা অনেক চারণের রচনার সামষ্টিক ফল, তা নিয়ে বিতর্ক রয়েছে। এমনকি শেক্সপিয়ার নিয়েও এমন একটা বিতর্ক কিন্তু রয়ে গেছে, যদিও তা অনেক সীমিত পর্যায়ে। তলস্টয়ের সবচেয়ে পরিচিত উপন্যাস হলো আনা কারেনিনা, যা প্রেমের উপন্যাস, যা বেশি বিখ্যাত হয়েছে পরকীয়া প্রেমের গল্প হয়ে। আর কারেনিনা উপন্যাসের মধ্যে 2টি সমান্তরাল গল্পও রয়েছে, একটি আনা বা আন্নার অশান্ত প্রেম, আর একটি লেভিন নামক এক জমিদারের শান্তিপূর্ণ গ্রামীণ জীবন। লেভিনের কাহিনী তলস্টয়ের জীবনের চিত্র বলা যেতে পারে। হোমরের জন্ম আধুনিক তুরস্কের পশ্চিম অংশে, একসময় যা গ্রিসের অধীন ছিল। হোমরের জন্ম যখন হয়েছিল বলে ধারণা করা হয়, তখন তুরস্কের ওই অংশ অ্যানাটোলিয়া গ্রিসের অধীনে আসেনি। আমি ধারণা করি গ্রিকরা হোমরের পদ্যকে তাদের ভাষায় রূপান্তরিত করে নেন, যেই ভাষা ক্লাসিক্যাল গ্রিক ভাষা হিসেবেই পরিচিত। ইলিয়াডের কাহিনী হল গ্রিকদের সাথে ট্রয় নামক রাষ্ট্রের 10 বছর ব্যাপী যুদ্ধ, যে যুদ্ধের নাম ট্রোজান যুদ্ধ, যে যুদ্ধে গ্রিকরা অনেক কষ্টে জয়ী হয়েছিল। আর অডিসি হল ট্রোজান যুদ্ধ ফেরত বীর অডিসিয়াসের ঘরে ফেরার কাহিনী, যে ভ্রমণ চলেছে 10 বছর ধরে। দুটো কাহিনী পৌরাণিক, যদিও এখন কেউ কেউ বিশ্বাস করেন ট্রয় নগরীর অস্তিত্ব নাকি ছিল। কোনো বিতর্কে না গিয়ে যা নিশ্চিতভাবে বলা যায় তা হলো সাহিত্যে ইলিয়াড আর অডিসির প্রভাব 2500-এর বেশি সময় ধরে দুটি মহাকাব্য বিশ্ব সাহিত্যকে প্রভাবিত করে এসেছে। এমনকি আধুনিক পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির ওপরও তাদের ব্যাপক প্রভাব রয়েছে। সাহিত্যের উত্তরাধুনিক কালে, যার বয়স এখন 60 কি 70 বছর, রচিত কিছু পরীক্ষা নিরীক্ষামূলক নাটক, উপন্যাস, ছোট গল্প, এইসব ছাড়া সমস্ত গদ্য সাহিত্যের গঠনে কিন্তু রয়েছে ইলিয়াড আর অডিসির আদল। গ্রিক মিথোলজি বা গ্রিক পুরাণ যাদের হয়ে আমাদের হাতে এসেছে, তাদের মধ্যে হোমর সবচেয়ে বিখ্যাত। বিখ্যাত সব গ্রিক দেবদেবী যেমন জিউস, পসাইডন, আথিনা, অ্যাফ্রোদিতে, অ্যাডোনিস, সবাইকে আমরা হোমরের চোখে তথা ইলিয়াড আর অডিসির বর্ণনায় দেখেছি। লিও টলস্টয়, এটা হলো 4র্থ নম্বর। রাশিয়ার ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। টলস্টয়ের জন্ম 1828, মৃত্যু 1910, 82 বছরের দীর্ঘ জীবন। যখন পৃথিবীতে মানুষের গড় আয়ু ছিল 20 বছরের মতো, তখন তিনি এই জীবন লাভ করেছিলেন। টলস্টয় ছিলেন জমিদার। তখনকার রাশিয়াতে জমিদার আর প্রজা এই 2 শ্রেণীর মানুষ ছিল, আর স্বল্প সংখ্যক মানুষ, 5% এরও কম, এরা ছিলেন বিভিন্ন পেশাজীবী।
টলস্টয়ের সবচেয়ে পরিচিত উপন্যাস হলো আনা কারেনিনা, যা প্রেমের উপন্যাস, একটু আগে বলেছি, যা বেশি বিখ্যাত হয়েছিল একটা পরকীয়া প্রেমের গল্প হিসেবে। আনা কারেনিনা উপন্যাসের মধ্যে দুটি সমান্তরাল গল্প রয়েছে, একটি আনা বা আন্নার অশান্ত প্রেম, আর একটি জমিদারের কাহিনী, শান্তিপূর্ণ গ্রামীণ জীবন, লেভিন নামক। লেভিনের কাহিনী টলস্টয়ের জীবনের চিত্র বলা যেতে পারে। টলস্টয়ের আরেকটি উপন্যাস ওয়ার অ্যান্ড পিচ, যা নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কাহিনী। এই উপন্যাসটা এ যাবৎ প্রকাশিত বৃহৎ উপন্যাসগুলোর মধ্যে একটি। তবে বিখ্যাত উপন্যাসের মধ্যে আর দুটো উপন্যাস আছে যাদের দৈর্ঘ্য ওয়ার অ্যান্ড পিচের চেয়েও বড়। একটা হলো মার্চেল প্রাউস্ট আর আরেকটা হলো স্যামুয়েল রিচার্ডসনের দুটি লেখা। প্রথমটির নাম ইন সার্চ অফ লস্ট টাইম, দ্বিতীয়টির নাম ক্লারিসা। তবে শিল্প মূল্যের বিচারে ক্লারিসা উপন্যাসটা অন্য দুটোর কাছে একদম ফেল। বড় হলেও উপন্যাসটা বেশ কিন্তু সুখপাঠ্য। এর কারণ টলস্টয়ের গল্প বলার প্রতিভা, প্রতি প্যারায় টেনশন আর নাটকীয়তার উপস্থিতি, আর টলস্টয়ের চরিত্র সৃষ্টির অনন্য সাধারণ ক্ষমতা। টলস্টয়ের তৃতীয় বৃহত্তম উপন্যাস রিসারেকশন। এই তিনটি বাদ দিলে টলস্টয়ের অন্য লেখাগুলোর পরিধি ছোট, অনেকটা বড় গল্পের আকার। টলস্টয় অনেক ছোট গল্পও লিখেছেন। শেষ বয়সে এসে টলস্টয় পরিবার ছেড়ে দেন আর কিছু শিক্ষামূলক লেখা লেখেন, যেগুলো তেমন মানসম্পন্ন লেখা নয়, অন্তত টলস্টয়ের অমর সৃষ্টিগুলোর তুলনায়। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া টলস্টয়ের মৃত্যু হয় এক রেল স্টেশনে রেল কর্মচারীর বাড়িতে। আনা কারেনিনা আর ওয়ার অ্যান্ড পিচের পর টলস্টয়ের যে লেখাটা আমার দৃষ্টিতে শিল্প মানে অসাধারণ, তা হলো বড় গল্প যার নাম দ্য ডেথ অফ ইভান ইলিচ। জমিদার হয়েও টলস্টয় সমাজতন্ত্রের সমর্থক ছিলেন। তার মৃত্যু হয় নোবেল প্রাইজ প্রচলনের 10 বছর পর। বারবার নামটা বিবেচনায় আসার পরও টলস্টয়কে নোবেল প্রাইজ দেওয়া যায়নি। সাহিত্যে প্রথম নোবেল প্রাইজ পান ফ্রান্সের কবি সুলি প্রথম। এই কবির কবিতা এখন আর পড়া হয় না। নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার। এই পুরস্কার নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সমালোচনাও রয়েছে। অনেক নিচু মানের সাহিত্যিককে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, আবার অনেক বড় সাহিত্যিক তা পাননি। টলস্টয়কে নোবেল প্রাইজ দিয়ে সুইডিশ একাডেমি নিজেদের সম্মানিত করে রাখতে পারত। টলস্টয়ের লেখা সারা পৃথিবীতে পড়া হয় এবং তার জনপ্রিয়তা কখনো ভাটা পড়েনি। শেষ 5 নম্বর, জেফ্রি চচার। ইংরেজ কবি জেফ্রি চচারের জন্ম 1342, 4300 হতে পারে, একটু ডাউটফুল, আর মৃত্যু 1400-তে। তার লেখা দি ক্যান্টারবেরি টেলস এর 24টা গল্প বার্টের বিবেচনায় চচারকে সর্বকালের সেরা সাহিত্যিকদের মধ্যে 5ম স্থানে তুলে দিয়েছেন। চচার সর্বপ্রথম সাহিত্যে ইংরেজি ভাষাকে জনপ্রিয় করেন। তখন পর্যন্ত খোদ বিলাতেও লাতিন, ইটালীয় আর ফরাসি ভাষাতেই সাহিত্য চর্চা হতো। চচারের পিতা এবং পিতামহ ইংল্যান্ডের রাজপরিবারে মদ সরবরাহ করাতেন, আর সেই সুবাদে চচার প্রথমে রাজপরিবারের ভৃত্য এবং পরে রাজা তৃতীয় এডওয়ার্ডের ব্যক্তিগত পাচক এবং খানসামা হিসেবেই কাজ করেছেন। ক্রমে তিনি সরকারি কর্মচারী হিসেবে পদোন্নতি পেয়ে ফ্রান্স এবং ইতালিতে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন এবং পরে শুল্ক বিভাগের উচ্চ পদেও বসেছেন। তৃতীয় এডওয়ার্ডের পর রাজা হন দ্বিতীয় রিচার্ড, আর চচারও চাকরি হারান। পরে তার হাতে সময় আসে ক্যান্টারবেরি টেলস লেখার। দি ক্যান্টারবেরি টেলস এর গ্রন্থ পরিকল্পনা লন্ডন থেকে 54 মাইল দূরে ক্যান্টারবেরির গির্জার উদ্দেশ্যে বের হওয়া 30 জন তীর্থযাত্রীর পথে ট্যাভার্ড ইন নামক এক সরাইখানায় জড়ো হয়ে গল্প বলার প্রতিযোগিতায় লিপ্ত হয়। আসা এবং যাওয়ার পথে প্রত্যেক তীর্থযাত্রীর মুখ থেকে 4টে করে মোট 120টা গল্প তৈরির পরিকল্পনা ছিল চচারের। তবে তিনি মাত্র 24টা গল্প শেষ করেন। তাতেই তিনি মধ্যযুগের ইউরোপের জীবনের এক বৃহৎ চিত্র উপস্থাপন করেন, যেখানে ধনীর গল্প, গরিবের গল্প, অনুমোদনহীন প্রেমের গল্প, ঈশ্বরের নৈকট্য লাভের গল্প সব বলা হয়ে গেছে। দি ক্যান্টারবেরি টেলস চচারের লেখা ভাষায় পড়া আমাদের পক্ষে প্রায় অসম্ভব। দি ক্যান্টারবেরি টেলস এর গল্পগুলোকে অনেক আধুনিক ইংরেজিতে অনুবাদ করেছেন। পেঙ্গুইন কর্তৃক প্রকাশিত নেভিল কগিলের অনুবাদটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে এর মধ্যে। চচার দি ক্যান্টারবেরি টেলস ছাড়াও আরো 10 কি 11টা কাব্য রচনা করেছেন।